আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা। সেফ একাডেমির পক্ষ থেকে আমাদের আজকের লাইভ ক্লাসে যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমাকে একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। যারা সালাম দিয়েছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমার আমার এখান থেকে মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে। ওকে, আচ্ছা। ইকবাল হাসান, ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার। তাসনিয়া তাসনিয়া জেরিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু রাহাত, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা এই মুহূর্তে যুক্ত আছেন ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, কারণ হলো আহ, আহ, সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে, এবং মেনশন করবেন কমেন্টে সর্বোচ্চ। তবে একসাথে অনেকগুলো মেনশন করবেন না, মানে অল্প অল্প করে মেনশন করবেন, না হলে ওটা দেখা যায় না আসলে। তো সর্বোচ্চ মেনশনকারীদের মধ্য থেকে এবং শেয়ারকারীদের মধ্য থেকে আমরা তিনজনকে পুরস্কার দেব। এবং আমি বলছিলাম যে 1K গত ক্লাসটা শেয়ার হলে এটা পুরস্কারের পরিমাণ বাড়বে, তো সেখানে পুরস্কারের পরিমাণ ইনশাল্লাহ বাড়িয়ে আপনাদেরকে দেয়া হবে। আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করি। আমাদের প্রিপোজিশনের আজকে তৃতীয় পর্ব। আমি বলছিলাম যত কষ্টই হোক প্রিপোজিশনের চ্যাপ্টারটা আমি শেষ করব, বা যত সময় লাগবে প্রিপোজিশনের চ্যাপ্টারটা ইনশাল্লাহ আমি শেষ করব আজকে। তো আজকে পার্ট 3। আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। যারা গত ক্লাসগুলো করেননি তারা তারা গত ক্লাসগুলো একটু করে নেবেন। তবে তার আগে একটু বলি, সেটা হলো যে আমাদের এইচএসসি 24 ব্যাচের জন্য আমাদের প্রি অ্যাডমিশন একটি ব্যাচ রয়েছে, যেখানে 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থেকে শুরু করে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক আমাদের সাথে আছেন। তো এই অভিজ্ঞ শিক্ষক প্যানেলের সাথে যদি আপনি দীর্ঘ 8 মাস ব্যাপী 280টি ক্লাস, 283টি পরীক্ষার এই সার্ভিসটা নিতে চান, এবং এই কোর্সে ভর্তি হয়ে একেবারে শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত বা গুচ্ছ পর্যন্ত বা 7 কলেজ পর্যন্ত যদি আপনি সার্ভিস পেতে চান, তাহলে আমাদের সেফ একাডেমির এই প্রি অ্যাডমিশন কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে যারা সেকেন্ড টাইমার রয়েছেন তাদের জন্য আমাদের আছে 290টা ক্লাস এবং 295টা পরীক্ষা সহ একটা কোর্স। এই দুইটা কোর্সের মধ্যে আমি একটু বলি যে আমাদের এইচএসসি 24 ব্যাচের জন্য যে কোর্সটা রয়েছে সেখানে আমাদের 25,000 টাকা, সরি 5,000 টাকা হলো আমাদের কোর্স ফি, তার মধ্যে 2500 টাকা আপনারা চাইলে এখন ভর্তি হতে পারবেন, অর্থাৎ 50% ডিসকাউন্ট। আর সেকেন্ড টাইমারদের যেহেতু আসলে একবার টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে, তো তাদের জন্য আমরা আরো একটু কম রাখছি, একটু না অনেক কম। সেটা হলো মাত্র 1,500 টাকায় কোর্সটা তারা কিনতে পারবেন। এবং কিছুদিন পরে কোর্সটা কিন্তু মানে হয়ে যাবে, মানে এটার দামটা বাড়বে, কারণ হলো আমরা অলরেডি আগেই বলেছিলাম যে আমরা এটা আসলে কোর্সের ফিটা বাড়াবো, কিন্তু কিছু শিক্ষার্থী আমাদেরকে অনুরোধ করেছেন যে তারা বেতন পান নাই, তাদের গার্ডিয়ানরা, বা বেতন পান, এই জন্য আমরা এই সপ্তাহটা সময়টা রেখেছি যাতে বেতনের বিষয়টা তাদের কমপ্লিট হয় এবং তারা আমাদের কোর্সটাতে এনরোল করতে পারে এই অফারটাতে। আচ্ছা, তো এরপরে আমরা গত কয়েকটা ক্লাসে আমরা প্রিপোজিশনের আলোচনাগুলো দেখেছি। আমরা প্রিপোজিশনে অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা সলভ করছি, তাই না? আচ্ছা, তো আজকে আমরা প্রিপোজিশনের কোন জায়গা থেকে সলভ করব একটু আমরা দেখি। আজকে আমরা আর কতগুলো প্রশ্ন আমাদের আছে, কোন পর্যন্ত আমরা দেখেছিলাম? 20 পর্যন্ত, কোশ্চেন নাম্বার 20 পর্যন্ত আমরা দেখেছিলাম। আমরা তারপর থেকে আজকে একটু শুরু করব। আমাদের কতগুলো কোশ্চেন আছে? কোশ্চেন আছে 32টা, তার মানে আজকে 12টা কোশ্চেন আছে, এবং পিকচার দিয়ে প্রিপোজিশন শেখার যে বিষয়টা সেটা আমরা শুরু করব। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন থেকে আমাদের কোশ্চেন শুরু। সবাইকে একটু কমেন্ট করতে হবে এবং একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে, কারণ সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে আমরা কি করব বলেন তো? আমরা বই গিফট করব। সে বইটা কি? টেক্সট মার্কার। টেক্সট মার্কার বইটা আপনাদেরকে আমরা গিফট করব। টেক্সট মার্কার বইটা কই?
এই যে হলো টেক্সট মার্কার বই, ইন্টারমিডিয়েটের টেক্সট বুক থেকে, টেক্সট বুকের উপর লেখা একটা বই। এবং এই বই যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন তারা জানেন যে টেক্সট বুক কতটা গুরুত্বপূর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা কত গুরুত্বপূর্ণ। এটা 100%, গত কয়েক বছরে যে রিটেন পরীক্ষা ছিল 100% কমন ছিল এই বইটা থেকে। তো এই বইটা আপনাদেরকে আমরা গিফট করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথম প্রশ্নে আমরা একটু চলে যাই। আচ্ছা, এলমালিজা, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার শেয়ার কি দেখা যায় নাকি অনলি মি হয়? তাকে প্লিজ বলেন। না, আপনার শেয়ার দেখা যায় এলমালিজা, আমি নিজে দেখেছি আপনার শেয়ার দেখা যায়। হয়তো প্রোফাইলে থাকলে, প্রোফাইল লক করা থাকলে হয়তো অনেকে দেখতে পারে না। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, দেয়ার ক্যান বি নো ইনভেনশন ড্যাশ অ্যান ইনভেন্টর। দেয়ার ক্যান বি নো ইনভেনশন ড্যাশ অ্যান ইনভেন্টর। গত ক্লাসটা আমরা যেখানে শেষ করেছিলাম, আজকের ক্লাসটা আমাদের সেখান থেকে শুরু। গত ক্লাসটা যেখানে শেষ করেছিলাম, আজকের ক্লাসটা সেখান থেকে আমাদের শুরু। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেব এবং মেনশন করব কমেন্টে। ওকে, কমেন্টে আমরা একসাথে 4-5 জনকে মেনশন করি, এর বেশি করব না। তারপরে আবার একটা কমেন্টে মেনশন করব। এতে কি হয়, সবাই তার নামটা এখানে দেখতে পারে। না হলে বেশি মেনশন করলে হয় কি, আপনার অনেক মানে দেখা যায় একসাথে অনেক মনোযোগ নষ্ট হয়, একসাথে অনেকক্ষণ ধরে ক্লাসে মনোযোগ নষ্ট হয়। আবার দেখা যায় যে আপনি ওখানে মেনশন করলে সি মোড়ে থাকে, মানে সি মোড় দিয়ে ক্লিক করে দেখতে হয়, অনেকে দেখা যায় না, অনেকে ওটা দেখতে পারে না। তো এই জন্য বা অনেক পরে যাকে মেনশন করেন সে ভাবতে পারে কি বলেন তো, সে ভাবতে পারে যে এই 25 জনের পরে আমরা মেনশন করছে, তার মানে আমার নামটা এত পরে মনে পড়লো। তো এই জন্য 4-5 জন করে মেনশন করবেন, তারপর আবার আরেকটা কমেন্টে মেনশন করে দিবেন। আচ্ছা, অ্যাডমিশন ক্যান্ডিডেট বলছে মাই ফেভারিট টিচার। এইভাবে যদি প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের ফেভারিট টিচার আমি হতে পারতাম, তাহলে আমার মানে শিক্ষকতার জীবনটা ধন্য হতো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা তাহলে এই কোশ্চেনটা একটু দেখি। দেয়ার ক্যান বি নো ইনভেনশন, কোশ্চেন আনসারও কিন্তু করতে হবে, খালি শেয়ার করলে হবে না, কোশ্চেনের আনসার করতে হবে। এটা হলো সবার প্রথমে, কোশ্চেনের আনসার করতে হবে, এটা হলো সবার প্রথমে। আর আমরা একটু কি করব, একটু রিয়াকশন দিয়ে দিব। আচ্ছা, তো বলছে দেয়ার ক্যান বি নো ইনভেনশন ড্যাশ ইনভেন্টর। দেখেন, ইনভেন্টর ছাড়া আমরা কোশ্চেনটা কিন্তু এখান থেকে শুরু, মানে এই আলোচনাটা আমরা এখান থেকে শুরু করছিলাম, তাই না? যে এক্সেপ্ট, নর, উইদাউট, এদের মানে কি? এক্সেপ্ট মানে হলো কি, বাদে। এক্সেপ্ট মানে বাদ দিয়ে। আচ্ছা, বাদ দিয়ে। আর উইদাউট মানে ছাড়া। তবে এটা কি, বাদ দেওয়া অর্থে না, এটা কি না, বাদ দেওয়া অর্থে না। এবার আসেন, বলছে কোনো ইনভেনশন হতো না ইনভেন্টর ছাড়া। অবভিয়াসলি আমার এখানে ছাড়া অর্থ দিচ্ছে। তো আমরা জানি এক্সেপ্ট মানেও ছাড়া, আবার উইদাউট মানেও ছাড়া। কিন্তু এক্সেপ্ট মানে হলো বাদ দেওয়া, বাদ দিয়ে, আর এটা মানে হলো শুধু ছাড়া বা ব্যতীত বোঝায়। তাহলে কি বলছে, ইনভেন্টর ছাড়া কখনো ইনভেনশন হতো না। তাহলে এই ছাড়া মানে কি, ইনভেন্টর বাদ দিয়ে হতো না? বাদ দেওয়ার কথা কি তাকে বলা হচ্ছে? না, তাকে ছাড়া হতো না। এই যে শুধু ছাড়া বা ব্যতিক্রম অর্থ দিলে, ব্যতীত অর্থ দিলে আমরা কি দিব, উইদাউট। আর যদি বাদ দেওয়ার মতো কথা হয়, কি কথা, বাদ দেওয়া, আবার বলি বাদ দেওয়া, তাহলে হবে এক্সেপ্ট। ঠিক আছে, তো এখানে কি হবে, উইদাউট অ্যান ইনভেন্টর, ইনভেন্টর ছাড়া। কারণ আমরা ইনভেন্টরকে বাদ দেওয়ার কথা বলতেছি না, কিন্তু ইনভেনশন থেকে কি ইনভেন্টরকে বাদ দিয়ে দিব? না, আমরা বাদ দিয়ে দিব না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে কোশ্চেনের আনসার গুলো আমাদের এই সাথে সাথে বলে দিতে হবে। ওকে, এরপরে হলো, আর আজকে ক্লাসটা একটু বেশি শেয়ার করবেন কেন, দরকার হলে ক্লাস শেষ হোক তারপরে শেয়ার করেন, হ্যাঁ, তাও শেয়ার করেন বা শেষের দিকে গিয়ে শেয়ার করেন। কারণ আজকে ক্লাসে আমি পিকচারের মাধ্যমে যে প্রিপোজিশন গুলো দেখাবো, এটা অনেকেরই আসলে জরুরি। তো আপনি যদি ক্লাসটা শেয়ার করেন বা একটু মেনশন করে দেন, সে হয়তো এটা দেখে একটু ভালোভাবে শিখতে পারলো। আপনি এটা ওয়ান কাইন্ড অফ সৎকার জারিয়ার মতো হবে। সে এখান থেকে যতদিন পর্যন্ত সে এই পড়াশোনার উপর ভিত্তি করে সে এটা শিখবে, ততদিন পর্যন্ত তার এটা কিন্তু মানে এর জন্য আপনি সওয়াব পাবেন। সত্যি কথা, কারণ এটা ভালো কাজ, এটা তার খারাপ কাজ না। একটা জিনিস আমি আপনাদের কাছে বলি, পড়ানোর মধ্যে আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখি, সেগুলো আমল করার চেষ্টা করি। যেমন আমি কয়েকদিন আগে একজন আলেমের বয়ান মানে শুনেছি। তো সেখানে আমি দেখছিলাম যে এই মানে ওনার ওখান থেকে শুনে যে এই আমলটা করলে, এই দোয়াটা পড়লে এটা হয়। বিশ্বাস করেন, তারপর থেকে আমি প্রতিদিন ওই আমলটা করি। এবং প্রতিদিন ওই আমলটা করার পরে, আমি তো আল্লাহর উদ্দেশ্যেই আমল করি, তবে প্রতিদিন ওই আমলটা করার সময় ওই লোকটার কথা আমার মনে পড়ে, ওই আলেমের কথা আমার মনে পড়ে। যখন মনে পড়ে ভাই, মন থেকে বলেন, তার প্রতি একটা দোয়া চলে আসে না? আর আমার মন থেকে দোয়া আসুক বা না আসুক, ওই লোকটার উসিলায় যে আমলটা আমি করতেছি, ওই লোকটাকে কিন্তু আল্লাহ তাআলা কি করবে, আল্লাহ তাআলা অবশ্যই, মানে আমি না বললেও অবশ্যই আল্লাহ তাআলা তাকে কিন্তু সওয়াব দিবে। এই জন্য ভালো কাজে মুসলমানদেরকে আল্লাহ কি বলছেন, ভালো কাজে মানে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদেরকে আমি ভালো কাজের
মানে আদেশদাতা এবং খারাপ কাজের নিষেধ মানে নিষেধকারী হিসেবে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। তো অবশ্যই আমরা ভালো কাজে কি করব, মানুষকে আমরা পরামর্শ দিব বা উপকার করব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আবার দয়া করে এটা আবার ভাইবেন না যে মানে ধর্মকে ইউজ করে আসলে শেয়ার করার কথা বলতেছে। শেয়ারের ক্ষেত্রে বলতেছি না, যে কোনো কাজে যে কাউরে পারেন দুইটা কলম একটু শিখান, আপনি একটা ওয়ার্ড পারেন আরেকজনকে একটু শিখান, শেয়ার লাগবে না, আরে মানে ভিডিও শেয়ার করা লাগবে না, কমেন্টে মেনশন করা লাগবে না, আপনার বন্ধুকে একটা কোশ্চেনের আনসারটা একটু শিখাই দেন, সে পারতেছেন আপনি পারতেছেন, একটু শিখাই দেন। এই কোশ্চেনের আনসারের জন্য আপনি সারা জীবন পর্যন্ত আপনি সব পাইতে থাকবেন। কেন? কারণ এই লোকটা তো এটার উপর ভিত্তি করে তার জ্ঞানটা বাড়তেছে, এই জ্ঞান দিয়ে সে কাজ করবে না ভালো কাজ। আচ্ছা, এবার আসেন হলো এটার আনসার কি হবে। ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল ড্যাশ ইট। আচ্ছা, ইউ মে গো ফর এ ওয়াক, তুমি চাইলে হাঁটতে যেতে পারো, তুমি চাইলে কি পারো, হাঁটতে যেতে পারো, ফর এ ওয়াক ইফ ইউ ফিল ড্যাশ ইট, ইফ ইউ ফিল ড্যাশ ইট, যদি তুমি চাও, এরকম একটা অর্থ দিচ্ছে। যদি তোমার ভালো লাগে, যদি তুমি চাও, যদি তোমার ভালো লাগে বা যদি তুমি চাও, তাহলে তুমি কি করতে পারো, বাইরে হাঁটতে যেতে পারো। আমরা একটু সবাই কমেন্টে আমরা কি করি, আনসারটা একটু লিখি ভাই, আমরা একটু আনসারটা লিখি। আর হ্যাঁ, আনসার লেখার সময় মাহিমা জামান, তাশিফা ওরা যেভাবে আনসার লিখছে এভাবে আনসারটা লিখবেন, অর্থাৎ প্রথমে নাম্বারটা লিখবেন তারপর আনসারটা লিখবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর একটু রিয়াকশন দিয়ে দিবেন। ওকে, তো এখানে হলো ফিল অ্যাবাউট, ফিল অন, ফিল লাইক, ফিল ফর, এইটার একটা কমন একটা প্রিপোজিশন বা একটা ফ্রেজ আপনি একটু শিখে রাখেন, সেটা হলো ফিল লাইক। সেটা কি? ফিল লাইক। ফিল লাইক শব্দের অর্থ কি? এই যে চাওয়া বা ভালো লাগা, কোনো কিছু করতে চাওয়া বা ভালো লাগা। যেমন আমার এখন মন চাচ্ছে গান গাইতে, যদিও গান গাওয়া ভালো জিনিস না, বিশেষ করে অশ্লীল গান। তো ধরেন এমনি কথা কথা বললাম যে আমার এখন গান গাইতে মন চাচ্ছে, তাহলে কি হবে, আই ফিল লাইক, তারপরে গান গাও। ওটা কি হবে, এটা পরে বলতেছি আমি, কারণ পরের কোশ্চেন এরকম একটা কিছু আছে, এই জন্য আমি পুরো ইংরেজিটা বলতেছি না। ভাইবেন না যে স্যার পুরো ইংরেজি এটা পারে না, আমি পারি, কিন্তু পরে একটা কোশ্চেন আছে এই জন্য বলতেছি না। আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, তাহলে কি হবে, আই ফিল লাইক ঘুমানো। আচ্ছা, এরপরে ধরেন আমার এখন পড়তে ইচ্ছা করছে, তাহলে আই ফিল লাইক ড্যাশ, আই ফিল লাইক ড্যাশ। এখন ধরেন সবচেয়ে আপনার একটা ইচ্ছার কথা কমেন্টে একটু লিখে দেন, আপনার যে কোনো একটা ইচ্ছার কথা কমেন্টে একটু লিখে দেন আমাদেরকে, যে কোনো একটা ইচ্ছার কথা, আই ফিল লাইক, তারপরে বাংলায় লেখেন। আমরা একটু মজার কমেন্ট করি, ফিল লাইক লেখার পর আই ফিল লাইকে পরে বাংলায় লিখবেন। যেমন ধরেন আপনি লিখবেন আমার এখন পড়তে ইচ্ছা করছে, তাহলে কি লিখবেন, আই ফিল লাইক পড়া, আই ফিল লাইক পড়া। কারো যদি এখন ঘুম পায়, একটু কমেন্টে লেখেন আই ফিল লাইক ঘুমানো, ঠিক আছে। যদি কারো হাঁটতে ইচ্ছা করে, তাহলে আই ফিল লাইক হাঁটা। যদি কারো ঘুরতে ইচ্ছা করে এখন, তাহলে লেখেন আই ফিল লাইক ঘোরাঘুরি, ঠিক আছে। এভাবে একটু কমেন্ট লেখেন, যে দেখি যে একটা সুন্দর কমেন্ট কে লিখতে পারেন। ওকে, তারপরে আমরা তাহলে এটা দেখলাম, ফিলের পরে তাহলে প্রিপোজিশনে কি হয়, লাইক হয়। ওকে, এবার আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। পরের কোশ্চেনটা 23 নম্বর প্রশ্ন, দা ফ্যামিলি ডাজন্ট ফিল লাইক ড্যাশ আউট দিস সিজন। এই জায়গাটা আমি আপনাদেরকে এই জন্য আগের সেন্টেন্সটা বলি নাই, আগের সেন্টেন্সটা কি করি না, বলি নাই, কারণ কি জানেন, এটা প্রিপোজিশনের প্রশ্ন না, কিন্তু এই প্রিপোজিশনের উপর ভিত্তি করে একটা ভার্ব আছে, একটা কি আছে, ভার্ব আছে। ফিল লাইকের পরে কি বসে সেটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে ফিল লাইকের পরে কি বসে, এটা একটু লেখেন। ফিল লাইকের পরে কি বসে, ভার্বের পাস্ট ফর্ম বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের সাথে আইএনজি বসে, ভার্বের থার্ড ফর্ম বসে, কোনটা বসে? সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করি, এবং কমেন্টে আমরা একটু মেনশন করে দেই, আর ক্লাসটা একটু শেয়ার করে দেই, কারণ সর্বোচ্চ শেয়ারকারীর জন্য টেক্সট মার্কার বইটা থাকবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম, দা ফ্যামিলি ডাজেন্ট ফিল লাইক, ফিল লাইকের পরে ভার্বের সাথে কি হয়, ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি বসে, ফিল লাইকের পরে ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে, এই যে আইএনজি। ফিল লাইক গোয়িং আউট দিস সিজন, দ্য ফ্যামিলি ডাজেন্ট ফিল লাইক গোয়িং আউট দিস সিজন। এই সিজনে ফ্যামিলি বা পরিবারটা বাইরে যেতে চাচ্ছে না, বাইরে যাওয়ার ইচ্ছা নাই, বাইরে যাওয়ার মুড নাই। বলেন আমার এখন মুড নাই, তাহলে আমার এখন কথা বলার মুড নাই, যদি এটা বলে তাহলে কিভাবে বলতে পারে, আই ডোন্ট, নেগেটিভ তখন হবে, আই ডোন্ট ফিল লাইক টকিং, আমার এখন কথা বলার মুড নাই। আচ্ছা, এলমালিজা কমেন্ট করছিল আই ফিল লাইক খাওয়া। আচ্ছা, খাওয়া এখন তাহলে এটা পুরোটা কি হবে, আই ফিল লাইক, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং হবে। ওকে, আচ্ছা, এরপরেরটা আমরা একটু দেখি, এরপরের কোশ্চেন 23 নম্বরের পরে 24 নম্বর প্রশ্ন।
শি কল্ড মি, আজকে ক্লাসটা বেশি দীর্ঘ করব না, আজকে ক্লাসটা একটু সংক্ষেপে শেষ করবো ইনশাল্লাহ। শি কল্ড মি ড্যাশ, শি কল্ড মি, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে আপনারা একটু দেখবেন। শি কল্ড মি ড্যাশ ড্যাশ দ্য টেলিফোন ইন অন অ্যাট বাই, ইন অন অ্যাট বাই কোনটা হবে? সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন, আর কমেন্টে একটু অন্যদেরকে মেনশন করে দেন আর শেয়ার করে দেন। মেনশন আর শেয়ারকারীদের জন্য 3 জনকে পুরস্কার দেওয়া হবে, বই গিফট করা হবে। এবং অলরেডি কিন্তু আমরা প্রথম ক্লাসের বই কিন্তু আমরা পাঠাই দিছি, হ্যাঁ আমরা কিন্তু পাঠাই দিছি। এবং আমার যে দ্বিতীয় ক্লাস তার রেজাল্টটা কালকে ঘোষণা করব, বই পাঠাই দেবো কালকে ইনশাল্লাহ। আচ্ছা, তো শি কল্ড মি ড্যাশ দ্য টেলিফোন, এই টেলিফোনের আগে কি বসে? এটা কি অন বসে? এই সরি, আচ্ছা এটা কি ইন বসে, নাকি এটা অন বসে, না অ্যাট বসে, না বাই বসে, আবার কিছু জায়গায় ওভার বসে, কিছু জায়গায় কি বসে? ওভার বসে। তো কোনটা যে বসে এই জিনিসটা খুব জটিল, এই জিনিসটা খুব জটিল। তো এই জন্য আপনারা এই কোশ্চেনের আনসারটা পড়ার সাথে সাথে এটা একটু নোট করে রাখবেন, খাতায় একটু এটা লিখে রাখবেন, আনসারটা লেখার পাশাপাশি খাতায় একটু লিখে রাখবেন। সবাই একটু আমরা কমেন্ট করি, সবাই কমেন্ট করি একটু। শি কল্ড মি ড্যাশ দ্য টেলিফোন, আচ্ছা এটা হবে শি কল্ড মি, শি কল্ড মি কি হবে? শি কল্ড মি অন দা টেলিফোন, অন দা টেলিফোন। মনে রাখবেন শুধু টেলিফোন যদি থাকে, নিয়মটা লিখে রাখেন, শুধু টেলিফোন যদি থাকে, শুধু টেলিফোন, শুধু টেলিফোন অথবা ফোন, কোনো আর্টিকেল নাই, পূর্বে কোনো কি নাই বলেন? আর্টিকেল নাই, শুধু টেলিফোন বা ফোন আছে, পূর্বে কোনো কি নাই? আর্টিকেল নাই। তাহলে আপনি কি আনসার করবেন? তাহলে আপনি লিখবেন হলো বাই। কি লিখবেন? বাই, বাই টেলিফোন বাই ফোন, বাই টেলিফোন বাই ফোন। যেমন এই প্রশ্নটা যদি এভাবে থাকতো, শি কল্ড মি, ধরেন এটুকু নাই, ধরেন এটুকু নাই, এই প্রশ্নটা যদি থাকতো তাহলে কি হতো? শি কল্ড মি বাই টেলিফোন, শি কল্ড মি বাই টেলিফোন। আচ্ছা এইবার আসেন হলো অন কোথায় হয় আর ওভার কোথায় হয়? বলা হচ্ছে অন অথবা ওভার একই সাথে ব্যবহার করা যায়, মানে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায়। কার ক্ষেত্রে? কার পরে? যদি সেখানে আর্টিকেল সহ থাকে, দা টেলিফোন, দা টেলিফোন অথবা দা ফোন। দা টেলিফোন, দা ফোন যদি থাকে তাহলে আপনি কি দিবেন? আর্টিকেল সহ থাকলে অন অথবা ওভার দিবেন, অন অথবা ওভার দিবেন। আর যদি শুধু টেলিফোন বা শুধু ফোন থাকে তাহলে কি দিবেন? বাই, যোগাযোগের মাধ্যম হিসেবে বাই ব্যবহার করবেন। ক্লিয়ার? আচ্ছা এটুকু ক্লিয়ার কিনা? আমি যে কথাটুকু বললাম এটুকু ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করেন। আমি যেটুকু বললাম এটা ক্লিয়ার কিনা? আমি যেটুকু বললাম এটা ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্টে লিখি এবং সবাই একটু আনসার করি। উত্তরটা আমরা আনসার করব আর ফাঁকে ফাঁকে একটু মেনশন করে দেব আর শেয়ার করে দেব। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? শুধু টেলিফোন বা ফোন থাকলে বাই হবে, আর আর্টিকেল সহ দা টেলিফোন দা ফোন থাকলে অন বা ওভার। এখন প্রশ্ন হতে পারে স্যার অন আর ওভার দুইটাই যদি থাকে তাহলে কোনটা দিব? অন আর ওভার দুইটাই যদি থাকে কোনটা দিবা? আমি এখনো এমন প্রশ্ন পাই নাই যেখানে দা টেলিফোন আছে, দা ফোন আছে, অন ওভার দুইটাই আছে, এমন প্রশ্ন আমি এখনো পাই নাই। তবে যদি হয়, যদি হয় তাহলে আমার মতে ওভার দেওয়া যেতে পারে, ওভার দা টেলিফোন। ওকে, এটা বলা যেতে পারে। ওকে, আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্নে একটু চলে যাই। 25 নম্বর প্রশ্ন, শি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার। ও আর আপনাদের জন্য কি বলে ভয়েস চেঞ্জ শেখার অসাধারণ একটা ভিডিও কিন্তু আমি দিয়েছি, আমি নিজেই নিজের প্রশংসাটা করলাম। আমি কিন্তু একটু আগে একটা ভিডিও আপলোড করেছি ভয়েস চেঞ্জ শেখার অসাধারণ একটা ভিডিও। তো ওই জায়গাটায় যেটা আমি দেখাইছি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 90% কোশ্চেন, 90% ভয়েস চেঞ্জের প্রশ্ন এই দুইটা, জাস্ট দুইটা নিয়ম দিয়ে সমাধান করা সম্ভব। আর যে 10% আছে ওর জন্য টুকটাক দুই একটা কথা জানলেই হয়। এবং অধিকাংশ প্রশ্ন কিন্তু ওখানে আমি দেখাই, 10টা প্রশ্ন আমি ওখানে সলভ করে দিছি, জাস্ট নিয়ম শিখাইছি, শর্টকাট তা না, 10টা প্রশ্নে কিভাবে এটা প্রয়োগ করবেন ওই নিয়মটা, এটা কিন্তু আমি দেখাই দিছি। ওকে, সো ওই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে, আর ওই ভিডিওটা থেকে একটু দেখে নেবেন, 10 মিনিটের মাত্র ভিডিও, ঠিক আছে? 10 মিনিটে ভয়েস চেঞ্জের অ্যাডমিশন জগতে আপনার আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এবার আমরা আসি হলো
she will discuss the issue with the officer dash phone, এটা কি হবে? he will discuss the issue with the officer dash phone, এটার আনসার কি হবে? সে ফোনে অফিসারের সাথে বিষয়টা আলোচনা করবে। কোনটা হবে ভাই? শেয়ার মেনশন রেজাল্ট দিবেন না? আমার ক্লাসের রেজাল্ট তো দিয়ে দিয়েছি, আমার গত ক্লাসের রেজাল্টটা দিয়ে নেই, গত ক্লাসের রেজাল্টটা আগামীকালকে দিব। ওকে, she will discuss the issue with the officer dash phone, তাহলে কি হবে? কোনটা হবে? ফোনের আগে আর্টিকেল নাই, ফোনের আগে কি নাই? আর্টিকেল নাই। তাহলে আর্টিকেল না থাকলে আমি বলছিলাম কি হবে? আর্টিকেল না থাকলে কি হবে বলছিলাম? বাই। আর আর্টিকেল থাকলে অন অথবা ওভার, অন অথবা ওভার হবে। ঠিক আছে, তাহলে এখানে আনসার হলো বাই ফোন। she will discuss the issue with the officer by phone. ওকে, সবাই আমরা একটু কমেন্ট করব। কমেন্ট করলে মনে হয় কি যে না ইন্টারঅ্যাক্টিভ, মানে আপনি আসলে ক্লাসটা করছেন। ওকে, এরপরে প্রশ্ন এর এই যা দেখাচ্ছে এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন, এই জন্য আমি বললাম ওইরকম প্রশ্ন আমি পাই নাই যেটা আর কি যে অন ওভার দুইটা করতে আছে বা আর্টিকেল দিয়েও আছে। আচ্ছা, নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ টেলিফোন, এটা কি হবে? নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ টেলিফোন, এটা কি হবে? সবাই একটু আনসার করি। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ ড্যাশ টেলিফোন, নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু ড্যাশ টেলিফোন। আচ্ছা, সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করি, কারণ সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীদের মধ্য থেকে আমরা 3 জনকে এই বইটা গিফট করব ইনশাআল্লাহ, টেক্সট মার্কার বইটা গিফট করব। আচ্ছা, আমরা একটু কমেন্ট করি, এটা কি হবে আনসার? বি প্লাস টেলিফোন আছে, মানে আর্টিকেল সহ টেলিফোন আছে, তাহলে কি হবে আনসার? আনসার হবে অন অথবা ওভার, অন অথবা ওভার। তো আমার কি আছে? আমার ওভার আছে, অন নাই। তাহলে সঠিক উত্তর হলো অপশন বি, সঠিক উত্তর অপশন বি। ওকে, অনেকে আনসার করছেন, ইকবাল, মোহাম্মদ রিয়াজ, তারপরে তাসিফা, তাশরিফা, তাহসিন, খাদিজা, মোহাম্মদ মিরাজ। আচ্ছা, অনেকে আনসার করছেন, থ্যাংক ইউ। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য টিয়ার্স র্যান ড্যাশ হার ফেস, দ্য টিয়ার্স র্যান ড্যাশ হার ফেস, তার মানে হলো দ্য টিয়ার্স মানে হলো চোখের পানি, র্যান মানে হলো গড়িয়ে পড়া বলা হচ্ছে, দৌড়ানো না আসলে। হার ফেস তার চেহারা থেকে, তার মুখ থেকে, বা মানে ফেস মানে তো বুঝতে পারছেন মুখ, তার মুখ থেকে চোখ বা চোখ থেকে বা চোখের মানে ওখান থেকে পানি গড়িয়ে পড়ছে, তার মুখ থেকে পানি কি করছে? গড়িয়ে পড়ছে। তো এটা কোনটা হবে? ইন, অন, অ্যাট, ডাউন। দ্য টিয়ার্স ran dash her face, কোনটা হবে? সবাই একটু উত্তর দেই, আমরা সবাই একটু উত্তর দেই। দেখেন, উঁচু একটা জায়গা, ধরেন এটা একটা উঁচু একটা জায়গা, এই উঁচু কোনো জায়গা থেকে কোনো কিছু গড়িয়ে পড়া, উঁচু কোনো জায়গা থেকে কোনো কিছু গড়িয়ে পড়া, এটা যদি বোঝায় তাহলে এটাকে বলে হলো র্যান ডাউন। কি বলে? বা প্রেজেন্ট টেন্সে রান ডাউন, র্যান ডাউন, র্যান ডাউন। ঠিক আছে, গড়িয়ে পড়া। তাহলে আমার এখানে সঠিক উত্তর কোনটা? অপশন ডি, র্যান ডাউন। আচ্ছা, শাহেদ, ওয়ালাইকুম আসসালাম। শাহেদ বলছে দেরি হয়ে গেল। নো প্রবলেম শাহেদ, আমরা এখান থেকে শুরু করি এবং তারপরে আমরা প্রথমটুকু আমরা আবার ক্লাসটা দেখে নেব, নো প্রবলেম। তাহলে র্যান ডাউন, র্যান অন হার ফেস। আচ্ছা, একজনে অন দিছে, অন কি দিলে অর্থটা কি হয়? মানে চোখের পানি গড়াচ্ছিল তার চেহারায়, তার মানে চেহারার উপরে সারফেসের উপরে থাকা বোঝাতে অন বসে। তাহলে চোখের পানি কি গড়ায় এখানেই থাকে নাকি পরে নিচে? গড়ায় কি আমাদের চোখের পানি গড়িয়ে পড়লে আমাদের কি এটা চেহারার উপরেই থাকে নাকি এটা নিচে পড়ে? অবশ্যই গড়িয়ে নিচে পড়ে, তাহলে নিচে পড়া বোঝাতে ডাউন হবে। আর যদি এমন থাকতো তার চেহারায় পানি আছে, তার চেহারায় চোখের পানি জমে আছে, তাহলে অন হার ফেস হতো। তখন সারফেসের উপরে, পৃষ্ঠতলের উপরে কোনো কিছু থাকা, স্পর্শ করে, এটা হলো অন। আর গড়িয়ে পড়া বোঝাতে কি বোঝাবে? ডাউন। ওকে, আমরা 27 পরে 28 নম্বর প্রশ্নটা একটু দেখি। 28 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ওয়াল অ্যান্ড ওয়েন্ট ড্যাশ আওয়ার রিচ। এইটা অনেক সুন্দর একটা প্রশ্ন, অনেক সুন্দর একটা প্রশ্ন।
দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ওয়াল, কুকুরটা দেয়ালের উপর দিয়ে লাফ দিল। ওয়েন্ট ড্যাশ আওয়ার রিচ, আওয়ার রিচ মানে কি? রিচ মানে ধরাছোঁয়া, এখানে পৌঁছানো অর্থ না, এখানে অর্থ হলো ধরাছোঁয়া, আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল, এরকম বোঝাইছে যে দেয়ালের উপর দিয়ে কুকুরটা লাফ দিল এবং আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল। এটাকে কি বলে? আমরা এইটার ব্যাখ্যাটা পিকচারের মাধ্যমে দেখব, এটার ব্যাখ্যাটা আমরা পিকচারের মাধ্যমে দেখব। সবাই একটু আনসার করি, সবাই একটু আনসার করি, ভুল হলেও আনসার করি, ভুল হলে আনসার করি। এবিসিডি লিখলে হবে, তারপরেও চাইলে কেউ শব্দগুলো লিখেও দিতে পারে। এবিসিডি লিখলেও হবে, তারপরেও চাইলে কেউ শব্দগুলো লিখে দিতে পারে। আর আমরা যারা ক্লাস করছি তারা একটু আমরা অন্যদেরকে একটু মেনশন করে দিব, এবং সেই সাথে আমরা একটু ক্লাসটা শেয়ার করব, কারণ সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে কি করা হবে, 3 জনকে এই টেক্সট মার্কার বইটা উপহার দেওয়া হবে। আচ্ছা, দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ওয়াল অ্যান্ড ওয়েন্ট। আচ্ছা, এখানে বুঝতে পারছি আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কোনো কিছুর উপর দিয়ে, কোনো কিছুর উপর দিয়ে গতিশীল থাকলে, কোনো কিছুর উপর দিয়ে গতিশীল থাকলে আমরা কি বুঝবো? আমরা সেখানে ব্যবহার করব ওভার। আমরা কি ব্যবহার করব? ওভার। আর সীমানার বাইরে, ধরাছোঁয়ার বাইরে, আয়ত্তের বাইরে, আবারও বলি, খাতায় নোট করে লিখে রাখেন, সীমানার বাইরে, ধরাছোঁয়ার বাইরে, আয়ত্তের বাইরে, এইটা যদি থাকে তাহলে কি হবে? তাহলে হবে বিয়ন্ড। তাহলে কি হবে? বিয়ন্ড। যেমন আমি আপনাদেরকে এটা একটু একটা পিকচারের মাধ্যমে দেখাই, যদিও আমি পুরোটা একটু পরে দেখাবো, আর মাত্র 2-3টা কোশ্চেন আছে আমাদের, তারপর আমি এখনই দেখাই। আচ্ছা, এই যে এইটা একটু দেখেন, এটা একটু দেখেন, এই লোকটা হলো একটা আসামি, এই লোকটা একটা সন্ত্রাসী বা একটা আসামি। সে কোথায় চলে গেছে? সে বাংলাদেশে একটা অন্যায় করে বাংলাদেশের সীমানার বাইরে চলে গেছে, বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তখন আমরা এই কথাটা কেমনে বলবো? দেখেন, তখন আমরা এই কথাটা কিভাবে বলবো? দ্য ক্রিমিনাল ইজ বিয়ন্ড দ্য বর্ডার। ক্রিমিনাল ইজ বিয়ন্ড দ্য বর্ডার, বর্ডারের বাইরে চলে গেছে। কোথায় চলে গেছে? বর্ডারের বাইরে, সীমানার বাইরে চলে গেছে। তাহলে বিয়ন্ড বা অ্যাওয়ে হয়, তখন অ্যাওয়ে দেওয়া যায়, বিয়ন্ড দেওয়া যায়। অ্যাওয়ে দ্য বর্ডার অথবা বিয়ন্ড দ্য বর্ডার, দুইটাই কিন্তু ব্যবহার করা যায়, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার আসি হলো আমরা তাহলে কোশ্চেনে একটু চলে যাই। ওই আমাদের কোশ্চেনটা এই যে, আচ্ছা, তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে? এখানে আমাদের আনসার হবে হলো, প্রথমে হবে ওভার, যেহেতু উপর দিয়ে যাচ্ছে, তো ওভার কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে ওভার। আর আরেকটা হলো বিহাইন্ড হবে না, বিয়ন্ড হবে, বিয়ন্ড। তাহলে কি হবে? অপশন বি সঠিক উত্তর। ওকে, আমরা একটু কমেন্টে একটু আমরা সবাইকে একটু মেনশন করে দেই। থ্যাংক ইউ শাহেদ। এই তো শাহেদ ভালো কাজ করতেছে, 1-2 জন করে মেনশন করতেছে, যাতে ওই লোকগুলা এসে দেখে যে না, আরে আমারে মেনশন করছে। ওকে, থ্যাংক ইউ। আর আমরা একটু শেয়ার করে দেব, কারণ সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর জন্য কি থাকবে? 3 জনের জন্য থাকবে হলো টেক্সট মার্কার বই। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, হি সেন্ট মি এ চেক ড্যাশ টাকা 500। কি হবে? হি সেন্ট মি এ চেক ড্যাশ টাকা 500। সে আমাকে 500 টাকার একটা চেক দিল, 500 টাকার চেক। অনেকে প্রিপোজিশন শিখে কি দিয়ে? বিভক্তি দিয়ে, বাংলা বিভক্তি দিয়ে অনেকে প্রিপোজিশন শিখে। এটা খারাপ না, এটা কাজে লাগে, তবে পরীক্ষায় সাধারণত এটা কাজে লাগে না। ঠিক আছে, বিভক্তি দিয়ে যদি আপনি শিখেন তাহলে অনেকে কিভাবে শিখে? ষষ্ঠী বিভক্তি। কি, কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। ওকে, ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি দিয়ে কি শিখে? বলে যে র বা এর, র বা এর থাকলে আমরা সেখানে প্রিপোজিশন কি দিব? অফ। এটা অনেক ক্ষেত্রেই মিলে, কিন্তু মুশকিল হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এত সহজ টাইপের প্রিপোজিশনের ব্যবহার আসে না আসলে। ওকে, আচ্ছা, যেমন এখানে আপনি যদি বলেন 500 টাকার চেক, দেখেন এটাই কিন্তু হয়, তাই না? 500 টাকার চেক। তো যদি আমার 500 টাকার চেক হয়, তাহলে র আছে, তাহলে টাকার অফ টাকা, তাহলে আমার এখানে কি হওয়া উচিত? অফ হওয়া উচিত, তাই না? অফ টাকা, তাহলে কি হওয়া উচিত? অফ হওয়া উচিত। কিন্তু এখানে আনসারটা অফ হবে না। দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন অনেকবার আসছে, অনেকবার আসছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখি কেউ পারেন কিনা, দেখি কেউ পারেন কিনা। কি হবে? একটা তো বাদ দিয়েই দিলাম, অফ বাদ, অফ বাদ, কি হবে?
she sent me a check dash 500 টাকা। কোনটা হবে আনসার? আচ্ছা, ওকে, আমি বলে দিচ্ছি আনসারটা হলো ফর। she sent me a check for টাকা 500। ওকে, আচ্ছা, তাহলে চেক, কোনো কিছু চেক বোঝাতে, কত অ্যামাউন্টের চেক বোঝাতে আমরা কি বলবো? ফর। চেক ফর 500, চেক ফর 5000, এরকম হবে কোশ্চেন। ওকে, তাহলে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? আই শ্যাল ভোট ফর ইউ, হেয়ার ফর ইজ ইউজড অ্যাজ ড্যাশ। দেখেন, এটা একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। সেটা কি? সেটা হলো প্রিপোজিশন দিয়ে দিবে, আপনাকে অর্থ খুঁজে বের করতে বলবে। প্রিপোজিশন দিয়ে দিবে, আপনাকে কি করতে বলবে? অর্থ খুঁজে বের করতে বলবে। হ্যাঁ, এটাও হতে পারে ভোটের পরে আপনার এই ফরের জায়গায় শূন্যস্থান দেওয়া আছে, ভোটের পরে ফরের জায়গায় শূন্যস্থান দেওয়া আছে, তখন আপনি দিবেন ভোট ফর, কারো পক্ষে ভোট দেওয়া আর কারো বিপক্ষে ভোট দেওয়া, ভোট এগেইনস্ট। আচ্ছা, তো ফর মানে পক্ষে। এখন কথা হলো, বলছে এখানে ফর ইজ ইউজড অ্যাজ ড্যাশ, এখানে ফর কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সবাই একটু আনসার করি, এখানে ফর কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আচ্ছা, শাহেদ একজনকে মেনশন করে আবার বলছে ক্লাস কর। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরকম না হলে হবে? তোমরা এক কাজ করো, মেনশন করে ওখানে আবার লিখে দিবা ক্লাস কর নাইলে কপালে কষ্ট আছে, এটা লিখে দিবা, ক্লাস কর নাইলে কপালে কষ্ট আছে। কারণ এই টাইপের ক্লাস, এরকম এক্সপিরিয়েন্স শিক্ষকের ক্লাস সেফ একাডেমি ছাড়া অন্য কোথাও পাওয়া কিন্তু সম্ভব না। ঠিক আছে, ওকে, তাহলে কি হবে এখানে? কোনটা হবে আনসার? ভোট ফর, ভোট ফর কোনটা হবে? বলছে আই শ্যাল ভোট ফর ইউ, আমি তোমার পক্ষে ভোট দিব। তো পক্ষ বোঝাতে কি ব্যবহার করে এখানে? ভোট ফরের বাংলাটা কি? পক্ষ না? ভোট ফরের বাংলাটা কি? পক্ষ বা পক্ষে না? কারো পক্ষে ভোট দিবে, তাই তো? আচ্ছা, ইন স্পাইট অফ মানে কি? সত্ত্বেও। ইন স্পাইট অফ মানে কি? সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও, এটা থাকা সত্ত্বেও ওটা হলো না, এটাকে বলে ইন স্পাইট অফ। বাই ডিন্ট অফ, এটা অর্থ হলো কোনো কিছু দ্বারা, কোনো কিছু দ্বারা। ইন লিউ অফ, এটার অর্থ পরিবর্তে। ইন লিউ অফ, এটার অর্থ কি? পরিবর্তে। ইন লিউ অফ, এটার অর্থ কি? পরিবর্তে, কোনো কিছুর বদলে, কোনো কিছুর বদলে। আচ্ছা, মজার বিষয় কি জানেন? এই ফর প্রিপোজিশনটা কখনো ইনস্পাইট অফ অর্থ দেয়, কখনো ডিন্ট অফ মানে দ্বারা অর্থ দেয়, কখনো লিউ অফ মানে পরিবর্তে অর্থ দেয়, আবার কখনো এটা ইন ফেভার অফ মানে পক্ষে অর্থ দেয়। ইন ফেভার অফ মানে কি? কারো পক্ষে। ইন ফেভার অফ মানে কি? কারো পক্ষে। আচ্ছা, এরকম একটা কমেন্ট পাইলাম না, কেউ তার খুব কাছের বন্ধুকে মেনশন করে দিয়ে বলছে যে তুই কি বলে, ক্লাস কর নইলে কপালে কষ্ট আছে। আচ্ছা, ক্লাস, আচ্ছা, আবু রাহাত একজনকে বলছে ক্লাস কর, ভালো হবে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তাহলে এখানে কি হবে? ভোট ফর মানে পক্ষে ভোট দেওয়া, কি হবে? ইন ফেভার অফ, ইন ফেভার অফ। ওকে, আমরা একটু কমেন্টে মেনশন করে দেই আর একটু শেয়ার করে দেই। আচ্ছা, 30-এর পরে 31 নাম্বার প্রশ্ন, আর দুইটা প্রশ্ন আছে, তারপর আমরা পিকচারে চলে যাব। ফর অল হিজ ওয়েলথ, ফর অল, ফর অল হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি, হেয়ার ফর ইজ ইউজড অ্যাজ ড্যাশ। ফর ইজ ইউজড অ্যাজ ড্যাশ। আচ্ছা, ইন ফেভার অফ একটু আগে আমরা পাইছি, এটা মানে কি? পক্ষে। আচ্ছা, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও। ওকে, ডিউরিং মানে কোন একটা নির্দিষ্ট সময়ে, ডিউরিং মানে কোন একটা নির্দিষ্ট সময়। অন অ্যাকাউন্ট অফ জন্য, অন অ্যাকাউন্ট অফ মানে কি? জন্য, যেটা ফরের মতোই অর্থ দেয়। এখন এখানে ফর কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ফর অল হিজ ওয়েলথ, কোনটা মিলে? মিলায় দেখেন, আমরা সি তে মিলাই প্রথমে, ডিউরিং সময়, তার সকল সম্পদের সময়ে হি ইজ আনহ্যাপি, তার মানে যখন তার সকল সম্পদ ছিল তখন সে আনহ্যাপি ছিল, এরকম অর্থ দেয়? উত্তর হলো না। অন অ্যাকাউন্ট অফ জন্য, ফর, তাহলে এটা অন অ্যাকাউন্ট অফ অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পদের জন্য হি ইজ আনহ্যাপি। সম্পদের জন্য কি কেউ আনহ্যাপি হয়? মানে এই কথাটা মিলে না কিন্তু। কাউকে যদি বলে তার সম্পদের জন্য সে আনহ্যাপি, হ্যাঁ, দিন শেষে সম্পদের জন্য আনহ্যাপি হইতে পারে, কিন্তু এই কথাটা আমরা এইভাবে কিন্তু বলি না। আচ্ছা, তারপরে কি আছে? তারপর আছে ফেভার অফ, পক্ষে। আচ্ছা,
তাহলে ফর অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পদ তার পক্ষে ছিল, তাই সে আনহ্যাপি ছিল। এইটাও কিন্তু মিলে না। তাহলে একমাত্র কোনটা মিলে, আমরা সবাই একটু আনসার করি, একমাত্র কোনটা মিলে? আনসার বি, ইন স্পাইট অফ, সত্ত্বেও। ফর অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও। তার মানে সম্পদ থাকা সত্ত্বেও, সম্পদ থাকা সত্ত্বেও, সম্পদ থাকা সত্ত্বেও হি ইজ আনহ্যাপি। এখন দেখেন অর্থ মিলে। অনেকে আছে না যে সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, তারপরও আনহ্যাপি, এটা বলা হচ্ছে সেটা। ইনস্পাইট অফ, দেখেন আপনি ফরের পরিবর্তে, ফরের পরিবর্তে আপনি ইনস্পাইট অফ বসান, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পদ সত্ত্বেও হি ইজ আনহ্যাপি। আচ্ছা, শাহেদ একজনকে কমেন্ট করছে পড়াশোনা কর তাইলে মার্সিডিজ চালাতে পারবি। আচ্ছা, মার্সিডিজ চালাতে পারাটা আসলে জীবনের সফলতা না। ওকে, তারপরও কমেন্টটা ভাল লাগছে, সুন্দর কমেন্ট। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট কোশ্চেন, 32 নাম্বার। হোয়াট এ ওয়েস্ট অফ মানি, হোয়াই ডিড ইউ বাই দ্যাট ড্যাশ, হোয়াই ডিড ইউ বাই দ্যাট টু ফর অ্যাট অ্যাবাউট। বলছে হোয়াট এ ওয়েস্ট অফ মানি, টাকার কি অপচয়, টাকার কি অপচয়। সবাই একটু কমেন্ট করি আমরা, কি হবে? টাকার কি অপচয়, টাকার কি অপচয়, টাকার কি অপচয়। হোয়াট ডিড ইউ বাই দ্যাট, তুমি এটা কেন কিনেছো, তুমি এটা কেন কিনেছো, এখানে কি হবে? টু ফর অ্যাট অ্যাবাউট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা আরেকটা দেখাবো, এখান থেকে আপনাদেরকে আরেকটা ব্যবহার দেখাবো। ওকে, কোনটা হবে আনসার? সবাই একটু আনসার করি, সবাই আনসার করি, সবাই আনসার করি, কমেন্টে একটু পরিচিতদের মেনশন করি, এবং এবং আমরা কি করব, একটু শেয়ার করে দিব। আচ্ছা, শাহেদ আরেকজনের লিখছে ক্লাস করো নইলে মন্ডা খাওয়াইবা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আমরা দেখি হলো এটা কি হবে, এটা হবে হলো ফর, এটা হবে কি? ফর। এখন তুমি বলতে পারো যে স্যার এটা ফর কেমনে মিলে? ফর তো একটা প্রিপোজিশন, আর আমরা সবসময় জানি প্রিপোজিশনের পরে একটা নাউন বা প্রোনাউন থাকে। প্রিপোজিশনের পরে কি থাকে? একটা নাউন বা প্রোনাউন থাকে। বা আমি যদি তোমাকে প্রশ্ন করি প্রিপোজিশনের পরে একটা নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এখানে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন কই আছে? নাই। তাহলে কি এটা অ্যাডভার্ব? না, এটা অ্যাডভার্বও না। ওই যে অ্যাডভার্বও কিন্তু হয় প্রিপোজিশন, কখন? ভার্বের পরে বসে যদি ভার্বকে মডিফাই করে অর্থ চেঞ্জ করে দেয়, তখন ওটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে কি বাই এর পরে ফর দিয়ে অর্থ চেঞ্জ করে দিছে? বাই ফর মানে কি না, তা বাই মানে ওকে না, বাই ফর মানে ওকে না। তুমি এটা কেন কিনছো, তুমি এটা কেন কিনেছো, এটাই তো বলছে। তাহলে বাই ফর মানে ওকে না, বাই মানে ওকে না, এটা ফর বাইয়ের অর্থকে চেঞ্জ করে না, তো এটা প্রিপোজিশনই হবে, এটা অ্যাডভার্ব না। এখন আমার কথা হলো ফর যদি প্রিপোজিশন হয় তার নাউন বা প্রোনাউন কই পড়ে? তার নাউন বা প্রোনাউন কই? আচ্ছা, তার নাউন বা প্রোনাউন কি হবে? দেখেন, এই যে একটা হোয়াট আছে না, এটা একটা প্রোনাউন না? এটা কি একটা প্রোনাউন না? এই হোয়াট আসলে এই ফরের পরে, এই হোয়াট আসলে কি এই ফরের পরে। যেমন আপনাদেরকে এখানে একটা বাক্য আমি একটু লিখে দেখাই, এই বাক্যটা আসলে এইভাবে ছিল, ইউ বাই, বা পাস্ট টেন্স যেহেতু তাহলে বট, ইউ বট, ইউ বট দ্যাট, তুমি এটা কিনেছো, ইউ বট দ্যাট, তুমি এটা কিনেছো, ফর হোয়াট, ফর হোয়াট। এখন দেখেন এটা পানির মতো সোজা, ইউ বাই দ্যাট ফর হোয়াট, তুমি এটা কিনেছো কিসের জন্য, তুমি এটা কিনেছো কিসের জন্য। এখন আসেন, এইটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় নাই, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাবলস কোশ্চেন কোথায় দিতে হয়? শুরুতে দিতে হয়। তাহলে এই যে হোয়াট, এটা শুরুতে যাবে, এটা কোথায় যাবে? শুরুতে যাবে। তাহলে ডাবলস কোশ্চেন শুরুতে, তাহলে দেখেন এই যে আমি দিলাম শুরুতে হোয়াট, ওকে। এবার ডাবলস কোশ্চেনের পরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দিতে হয়? একটা অক্সিলারি ভার্ব দিতে হয়, বট পাস্ট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব দিলাম আমি ডিড, অক্সিলারি ভার্ব দিলাম আমি ডিড, হোয়াট ডিড। আচ্ছা, এবার সাবজেক্ট ইউ, এবার ভার্বের বেস ফর্ম হোয়াট ডিড ইউ বাই। এবার বলেন বাকি রইল কি আমার?
বাকি রইল হলো আমার দ্যাট এবং বাকি রইল ফর। তাহলে এই ফরটা হলো প্রিপোজিশন, যার নাউনটা বা প্রোনাউনটা আসলে পরে ছিল, কিন্তু কোশ্চেনের প্যারায় পড়ে কোথায় চলে গেছে, আগে চলে গেছে। হোয়াট ডিড ইউ বাই ফর। এরকম আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, এই কোশ্চেনের ব্যাখ্যা, এই কোশ্চেনটার ব্যাখ্যা যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, অধিকাংশ কি বলবে জানেন? বলবে কি বাই ফর মানে কোনো কিছু কেনা। কি বলবে? বাই ফর মানে কোনো কিছু কেনা। অথবা আপনাকে কি বলবে জানেন? বাই দ্যাট ফর, হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর, এটা আসলে এইভাবেই বসে, বলবে অ্যাপ্রোপ্রিয়েট, এটা আসলে এইভাবেই বসে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন এই ফরের পরে নাউন বা প্রোনাউন থাকার কথা প্রিপোজিশন হলে, এই নাউন বা প্রোনাউন কই, কেউ কেউ আনসার দিয়ে দিবে এটা অ্যাডভার্ব, ওই যে গ্রুপ ভার্বের মতো করে। আবার কেউ কেউ বলবে এটা আসলে এভাবে বসে, এভাবে বসে, মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু না, এটা না, আসলে নাউন আছে, ওখানে ছিল ফর হোয়াট, ওই হোয়াটটা কোশ্চেন করার জন্য কোথায় চলে আসছে, আগে চলে আসছে। এখন এই যে দেখেন তার নাউন বা প্রোনাউন, ওর নাউন বা প্রোনাউন ওর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে না? ফরের থেকে নাউন বা প্রোনাউন বিচ্ছিন্ন হয়ে গেছে না? বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য এই প্রিপোজিশনটার একটা স্পেশাল নাম আছে, কেউ যদি জানেন কমেন্টে একটু লেখেন। এই প্রিপোজিশনের একটা স্পেশাল নাম আছে, কেউ যদি জানেন একটু কমেন্টে লেখেন, তাকে আমি একটা বই গিফট করব। জান, তাকে আমি একটা বই গিফট করব। এই প্রিপোজিশনের একটা বিশেষ নাম আছে, কেউ যদি জানেন তাকে আমি একটা বই গিফট করব। দ্রুত দ্রুত কারণ জানলে তো আপনার কমেন্ট করতে টাইম লাগবে না। যদি আপনি মানে ইন্টারনেট ঘেটে টেটে তারপরে বের করেন তাহলে কিন্তু হবে না। দ্রুত কেউ যদি জানেন, কেউ যদি জানেন এই প্রিপোজিশনটার একটা স্পেশাল নাম আছে, শুধু ওরই একটা বই দিব আমি, গিফট করব ইনশাল্লাহ। এই যে আমার টেক্সট মার্কার যে বইটা আছে, এই টেক্সট মার্কার বইটা গিফট করব। এই প্রিপোজিশনটার নাম কি? স্পেশাল একটা নাম আছে, দেখি তো কেউ পারেন কিনা, আন্দাজে লেখেন, আন্দাজে লেখেন, দেখি পারেন কিনা। ইংরেজি গ্রামারে এই প্রিপোজিশনটার একটা নাম আছে। এই যে এভাবে যখন তার নাউন বা প্রোনাউন তার থেকে দূরে চলে যায়, সে তখন একা থাকে। এই প্রিপোজিশনের একটা নাম আছে। সকিনা জরিনা ক্লাসে আয়, বই মিস করা যাবে না রে। শাহেদা আহমেদ মামুন। আচ্ছা, ওকে। মিশকাতুর রহমান অরিন, দেখছেন এই মিশকাতুর রহমান অরিনকে কিন্তু শাহেদ আহমেদ মামুন মেনশন করছিল। এখন সে মিশকাতুর রহমান অরিন, সে আবার অন্য কাউকে মেনশন করতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি পাইছি আমরা? এই ফরকে কি বলে? এটা কি পাইছি? এই ফরকে কি বলে? এটাকে আমরা পাইলাম না পাইলাম না? এটাকে কি আমরা পারি? না, পারি না। এই ফরকে বলে, এই যে দেখেন তার নাউন বা প্রোনাউন থেকে সে বিচ্ছিন্ন না, এই বিচ্ছিন্নর একটা ইংরেজি আছে, সেটাই হলো প্রিপোজিশনের নাম। এই প্রিপোজিশনের নাম হলো ডিটাচড প্রিপোজিশন। লিখে রাখেন খাতায়, ডিটাচড প্রিপোজিশন। এই প্রিপোজিশনের নাম কি? ডিটাচড প্রিপোজিশন। ওকে, তাহলে যেখানে প্রিপোজিশন তার নাউন বা প্রোনাউন থেকে বিচ্ছিন্ন থাকে তাকে কি বলে? ডিটাচড প্রিপোজিশন বলে। এর আরেকটা উদাহরণ একটু আপনাদেরকে দেখাই, আরেকটা উদাহরণ একটু দেখাই, আসেন। ডিটাচড প্রিপোজিশনের আরেকটা উদাহরণ দেখাই। আচ্ছা, উদাহরণটা কি? উদাহরণটা হলো বাংলা, ঢাকা কিসের জন্য বিখ্যাত? একটা অনুবাদ, ঢাকা কিসের জন্য বিখ্যাত। এটা আপনারা অনেকেই পড়ছেন, কিন্তু এই জিনিসটা খেয়াল করেন নাই হয়তো। ঢাকা কিসের জন্য বিখ্যাত, ঢাকা কিসের জন্য বিখ্যাত, এটার অনুবাদ কি হবে? অনেকে এটা হোয়াই দিয়ে করে, কি দিয়ে করে এটা? অনেকে হোয়াই দিয়ে করে, না এটা হোয়াই না। দেখেন প্রথমে এটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বানান, প্রথমে এটাকে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই। ঢাকা ইজ ফেমাস, ঢাকা ইজ ফেমাস ফর হোয়াট, ঢাকা ইজ ফেমাস ফর হোয়াট। এটা প্রথমে আমরা বানাইলাম 10 মিনিট। আচ্ছা, ঢাকা ইজ ফেমাস ফর হোয়াট, ঢাকা কিসের জন্য বিখ্যাত। এবার এইটারে আপনি কি করেন? সাজান। এবার এইটারে আপনি কি করেন? সাজান। দেখেন এই হোয়াট, ডাব্লিউএস কোশ্চেন নট কোথায় চলে আসবে? শুরুতে চলে আসবে। এই হোয়াট শুরুতে চলে আসবে। আচ্ছা, এইবার অক্সিলারি ভার্ব লাগবে। ডাব্লিউএস কোশ্চেনের পরে কি লাগবে? অক্সিলারি। তাহলে এই যে অক্সিলারি ইজ, তার আগে নিয়ে আসেন। তাহলে হোয়াট ইজ,
এইবার বাকি রইল কি ঢাকা ফেমাস ফর, কারণ আমি হোয়াট কে নিয়ে আসছি, অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসছি, তাহলে বাকি রইল কি ঢাকা ফেমাস ফর, তাহলে হোয়াট ইজ ঢাকা, ঢাকা ফেমাস ফর। এইটা অনেকে জানি আমি এভাবে লিখছেন ফর হোয়াট ঢাকা ইজ ফেমাস, ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস এভাবে লিখছেন না, এভাবে হবে না। শুধু ডাবলস কোশ্চেনটা প্রশ্ন করার জন্য সামনে আসবে, প্রিপোজিশনটা এখানে রয়ে যাবে, তখন এই প্রিপোজিশনটাকে কি বলা হবে, ডিটাচড প্রিপোজিশন। তখন এই প্রিপোজিশনটাকে কি বলা হবে, ডিটাচড প্রিপোজিশন। ক্লিয়ার? আমরা একটু লাইভটা শেয়ার করে দেই, একটু কমেন্টে আমরা পরিচিতদেরকে মেনশন করে দেই, এবং আমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার মতো এখন শেষ, প্রশ্ন আর নাই আজকের মতো। তাহলে এটা কি হবে, হোয়াট ডিড ইউ বাই ফর, ধরো হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর, তুমি এটা কেন কিনছো, তার মানে কথাটা এরকম, ইউ বাই দ্যাট ফর হোয়াট, তুমি কেন কিনছো, কিসের জন্য কিনছো। আচ্ছা ওকে, 32 নাম্বার প্রশ্ন চলে গেল। তারপরে কোর্সের বিজ্ঞাপন, আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে 5000 টাকার কোর্স, আমাদের এখন 2500 টাকায় ভর্তি চলছে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। 280টা ক্লাস, 283টা পরীক্ষা, 150টা পিডিএফ, এবং এখানে বাপ্পি স্যার আছেন, আইসিটির 10 বছর ধরে পড়াচ্ছেন, সাধারণ জ্ঞান ফাহিম স্যার 8 বছর ধরে পড়াচ্ছেন, জোবের স্যার আছেন 16 বছর ধরে সাধারণ জ্ঞান পড়াচ্ছেন, বাংলা 14 বছর ধরে শাওন স্যার পড়াচ্ছেন, ইংরেজি 14 বছর ধরে তুষার স্যার পড়াচ্ছেন, এবং আমি অধম শেষে আছি 13 বছর ধরে পড়াচ্ছি ইংরেজি। ওকে, সো আর সেকেন্ড টাইমারদের জন্য আমাদের ব্যাচ, সেটা 5000 টাকা ফি। এখন যদি আপনি ভর্তি হন এই সপ্তাহে, তাহলে আমরা 1500 টাকা আপনাকে ছাড়, মানে 1500 টাকা আপনার ভর্তিটা আমরা নিতে পারবো। এখানে কিন্তু ক্লাস আরো বেশি, 290টা ক্লাস, 295টা পরীক্ষা। ওকে, এইবার আমি বলছিলাম আপনাদের পিকচার থেকে একটু দেখাবো, পিকচার থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, এখানে পিকচার, সব জায়গায় পিকচার নাই, মানে একটু লেখাটাকা আছে আর কি। আচ্ছা, প্রিপোজিশন অফ টাইম, সময়বাচক প্রিপোজিশন। আমার বিগত ক্লাসগুলোতে আমি অনেক কিছু দেখাইছি, অনেক কিছু কমন পড়ে যাবে আপনাদের। আচ্ছা, বিগত অনেক ক্লাস থেকে আপনাদের কি পড়ে যাবে বলেন, কমন পড়ে যাবে। আচ্ছা, আমি একটু আইএসওটা কমাই, এতে আমার চেহারাটা কালো দেখাবে, কিন্তু আপনারা এটা ক্লিয়ার দেখতে পারবেন, সাদা, সাদাটা ক্লিয়ার দেখতে পাবেন। আমার চেহারাটা হয়তো একটু কালো দেখাবে, তারপরে সাদাটা ক্লিয়ার দেখার জন্য আমি একটু আইএসওটা কমাই দিলাম। আচ্ছা, প্রিপোজিশন অফ টাইম, সময়বাচক। দেখেন সময়বাচক প্রিপোজিশন কত সুন্দর, এত সহজে কোথাও শিখছেন কিনা আই ডোন্ট নো। ক্লক টাইম, ঘড়ির সময়, ঘড়িতে কত বাজে জিজ্ঞেস করি না আমরা, 4টা বাজে, 2টা বাজে, 2টা 25 মিনিট, এরকম ঘড়ির টাইম, ক্লক টাইম যদি বলে তাহলে অ্যাট হবে, যেমন অ্যাট 4 PM, অ্যাট 2:30 PM, অ্যাট 9 o'clock, 90 হয়ে গেছে, অ্যাট 9 o'clock, এগুলো। আচ্ছা, এরপরে আসেন, ক্লক টাইমের পরে কি, দিনের একটা অংশ, দিনের একটা অংশ যদি বোঝায়, পার্ট অফ এ ডে, ক্লক টাইমের চাইতে একটু বড়, দিনের একটা অংশ, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য নাইট, ইন দ্য ইভিনিং। তবে ব্যতিক্রম কি, অ্যাট নাইট। যদি আর্টিকেল না থাকে তাহলে অ্যাট দিয়ে দিবেন, তাহলে মর্নিং, ইভিনিং, নাইট, এদের আগে আমরা কি দিব, ইন দা, ইন দা। তবে দি আর্টিকেল যদি না থাকে তাহলে আমি কি দিয়ে ব্যবহার করব, আমি অ্যাট ব্যবহার করব, অ্যাট নাইট। ওকে, এই অ্যাট নাইটের অর্থটা কি, এটার অর্থ হলো মিডল অফ দ্য নাইট, মাঝরাতে, হঠাৎ করে কোনো কিছু করা, এরকম বোঝাতে আমরা অ্যাট নাইট ব্যবহার করি। আচ্ছা, যেমন আমি, আমার হঠাৎ করে রাতে ঘুম ভেঙে গেল, অ্যাট নাইট, আই ওক আপ অ্যাট নাইট, আমি জেগে উঠলাম রাতে। আচ্ছা, এরপরে বলছে একটা দিন বা ডেট, দিন বা তারিখ যদি বোঝায় তাহলে তার পূর্বে কি বলবে, অন, যেমন অন সানডে, অন মানডে, অন 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, এগুলো আগে কি বসবে, অন বসবে। আচ্ছা, আর দিনের চাইতে বড় যত কিছু আছে সবকিছুর জন্য কি, ইন, যেমন ইন দ্য লাস্ট উইক, সপ্তাহ, ইন জানুয়ারি, মাস, ইন 1971, ইন 1971, 1971 সালে। তাহলে দেখেন দিনের চাইতে বড় হলেই সেটা ইন হবে। আমি যদি আরেকটু সহজ করি, ক্লক টাইমের সাথে অ্যাট হবে, দিনের আগে অন হবে, ক্লক টাইমের সাথে অ্যাট হবে, দিন বা তারিখের আগে অন হবে, আর বাকি সবার ক্ষেত্রে ইন হবে, বাকি সবার ক্ষেত্রে কি হবে, ইন হবে। ওকে, এবার আমি আসি তার পরের আলোচনায়। কোন নির্দিষ্ট সময় যখন শুরু হয় তখন তার জন্য প্রিপোজিশন হয় ফ্রম, কখন থেকে কাজটা হচ্ছে, কখন থেকে শুরুটা, এটা ফ্রম। যতক্ষণ পর্যন্ত কাজটা চলবে তার জন্য প্রিপোজিশন হয় হলো টু, বলে না ফ্রম ডন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ফ্রম ডন টু ডাস্ক, ফ্রম 5 PM টু 10 PM, 5টা থেকে 10টা, এরকম বোঝাতে ফ্রম টু ব্যবহার করা হয়। আর কোন নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে আমরা বিফোর অথবা বাই ব্যবহার করি, দুইটা একই রকম অর্থ দেয়। যেমন ধরেন বললেন যে আমি বিকেল 4টার আগে সেখানে পৌঁছাবো, বিকেল 4টার আগে সেখানে পৌঁছাবো, তাহলে কি হবে, আই উইল বি দেয়ার বিফোর অথবা বাই 4 PM। বাই 4 PM মানে হচ্ছে বিফোর, আবার বিফোর মানে তো বিফোরই। আচ্ছা, নির্দিষ্ট সময়ের পরে যদি বোঝাই
তাহলে কি হবে আফটার 4 PM, আফটার হবে নির্দিষ্ট সময়ের পরে বোঝাতে কি হবে আফটার হবে। আচ্ছা, এবার আমরা তারপরে চলে যাই। তারপরে অত্যন্ত মজার একটা বিষয়, অত্যন্ত মজার একটা বিষয়, কিন্তু কনফিউজিং। কোথায় ফর বসে আর কোথায় সিন্স বসে এটা নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নাই। তবে আমি আপনাদেরকে এখানে একটা সিস্টেম দেখাইছি, চাইলে এইভাবে আপনারা পড়তে পারেন। দেখেন, ফর হলো ডিভিজিবল, ভাগ করা যায়, ছোট ছোট খণ্ডে ভাগ করা যায়, সেটার আগে কি বসে ফর বসে। আর সিন্স মানে হলো নন ডিভিজিবল, এটাকে আর ছোট ছোট করে ভাগ করা যায় না, 1 2 3 4 করে ভাগ করা যায় না, কিন্তু ফর যেখানে বসে সেই সময়টাকে কি করা যায় ভাগ করা যায়। যেমন ধরেন আমি বললাম ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে সে কাজ করছে। এখন আপনার 2 ঘন্টার আগে কি বসাবেন, ফর নাকি সিন্স? তখন আপনি এটা মনে রাখতে পারেন যে 2 আওয়ার্সকে কি ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এভাবে ভাগ করা যায়, তাহলে এটা হবে ফর। আচ্ছা, এবার আসেন হলো সিন্স কোথায়, যেটাকে আর 1 2 3 দিয়ে ভাগ করা যায় না, যেমন ভাগ করে বলা যায় না আর কি। যেমন মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এবার এটাকে ভাগ করেন তো, 1 সকাল, 2 সকাল, 3 সকাল, 4 সকাল, ভাগ করা যায়? ভাগ করা যায়? ভাগ করা যায় না। ধরেন 1952 সাল থেকে, 1952 সাল থেকে রক্সি পেইন্ট কি করে, পেইন্ট বা রং উৎপাদন করে। এখন 1952 সাল থেকে এর এর জন্য আপনি কি দিবেন? এর জন্য আপনি এখন ফর দিবেন নাকি সিন্স দিবেন? এখন আপনি এটা সহজে চিন্তা করেন, 1952 সালকে কি 1 2 3 দিয়ে ভাগ করে বলা যায় যে 1 1952 সাল, 2 1952 সাল, 3 1952 সাল, ভাগ করে বলা যায়? বলা যায় না। যেহেতু ভাগ করা যায় না, ডিভিজিবল না, নন ডিভিজিবল, তাহলে তখন কি হবে সিন্স। আর যেটাকে ছোট ছোট করে ভাগ করা যায় সেটা ফর। যেমন ধরেন 52 বছর ধরে, 52 বছর ধরে আমরা স্বাধীন, বা 53 বছর ধরে আমরা স্বাধীন, তাহলে 53 বছরে আপনি কিন্তু ভাগ করতে পারেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এভাবে 53টা ভাগ করতে পারেন, তাই না? তো এটা হলো ফর। আর আর আরেকভাবে অনেকে আমরা শিখি, ফর মানে হলো বাংলায় জন্য বা ধরে, কত সময় ধরে কাজটা হচ্ছে। আর সিন্স মানে হলো থেকে, কোন সময় থেকে কাজটা হচ্ছে, কোন সময় থেকে কাজটা হচ্ছে। ওকে, আমরা একটু কমেন্টে পরিচিতদেরকে একটু মেনশন করে, যদি ভালো লাগে ভাই, আর যদি ভালো লাগে আমরা একটু শেয়ার করে দিই, যদি ভালো লাগে আমরা শেয়ার করি, আর কমেন্টে একটু মেনশন করে, কারণ এখন তার কমেন্টে আপনাদের কমেন্ট করার কিছু নাই, কাউকে কমেন্ট করার কিছু নাই, আপনারা কমেন্টে একটু মেনশন করে দিতে পারেন, 1 2 জন করে একটু মেনশন করে দেন প্লিজ। আচ্ছা, এরপরে আমরা দেখি এই যে সেই পিকচার, যে পিকচারটা নিয়ে এত কথা ছিল আমাদের। ওকে, দেখেন প্রথমে এখানে বলা হচ্ছে কোনো একটা জিনিসের উপরে, কোনো একটা জিনিসের উপরে স্পর্শ করে যদি থাকে, উপরে স্পর্শ করে থাকলে সেটা কি হয় অন, সেটা কি হয় অন। দেখেন এখানে টেবিলের উপরে, টেবিলের উপরে কতগুলো বই আছে, আপনার টেবিলের উপরে ল্যাপটপ আছে, আপনার ল্যাপটপের উপরে আপনার হাত আছে, এগুলো কি হবে অন, এগুলো কি হবে অন। আর উপরে যদি থাকে স্পর্শ না করে, উপরে যদি থাকে স্পর্শ না করে, তাহলে হবে অ্যাবাভ। উপরে আছে স্পর্শ না করে, উপরে স্থির অবস্থা, স্থির অবস্থায় মানে কি জায়গায় নড়াচড়া করতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, তাহলে এটা হবে অ্যাবাভ। যেমন আপনার মাথার উপরে ফ্যান আছে, ফ্যান ঘুরুক বা স্থির থাকুক, মাথার উপরে ফ্যান আছে, ফ্যান কি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? যায় না, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাবাভ। ওকে, আচ্ছা, আর ওভার, ওভার কি উপরে চলমান, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। যেমন বিমানগুলো কোথা দিয়ে যায় বলেন তো, মেঘের উপর দিয়ে যায়, তাই না? এই যেটা ধরেন মেঘ, এটা হলো কি মেঘ, এই মেঘের উপর দিয়ে বিমান চলে যাচ্ছে, তাহলে প্লেন ফ্লিউ ওভার দ্য ক্লাউড, ওভার দ্য ক্লাউড, উপর দিয়ে চলে যাওয়া। আমার মাথার উপর দিয়ে পাখি উড়ে গেল, দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড। ওকে, এবার আসেন হলো কোন একটা সীমানার মধ্যে, কোন একটা সীমানার মধ্যে বোঝাতে আমরা কি বোঝাই, ইনসাইড বোঝাই। দেখেন ইন মানে হলো স্বাভাবিকভাবে কোনো কিছুর মধ্যে, তবে আপনি যদি সীমানা দ্বারা আবদ্ধ করে মধ্যে বোঝাতে চান তাহলে হবে ইনসাইড। যেমন অনেকে বলে না, 4 দেয়ালের মধ্যে আমাকে বন্দি করে রাখা হয়েছে, তার মানে সীমানা একটা বোঝাইছে, তাহলে ইনসাইড 4 ওয়াল, ইনসাইড 4 ওয়াল। আবার ধরেন এই যে খেলার মধ্যে খেলোয়াড়দেরকে কোথায় থাকতে হয় বলেন তো, বাউন্ডারির মধ্যে থাকতে হয় না, বাউন্ডারির মধ্যে, একটা সীমানার মধ্যে থাকতে হয় না খেলোয়াড়দের, তাহলে এটা কি হবে ইনসাইড দা বাউন্ডারি। এই যে দেখেন প্লেয়ার্স আর ইনসাইড দা বাউন্ডারি, কোন একটা সীমানার মধ্যে যদি বোঝায় তাহলে ইনসাইড হবে। আচ্ছা, এবার আসেন হলো ছোট জায়গার জন্য এট বসে, বড় জায়গা হলে ইন বসে, এইটা আমরা জীবনে বহুতবার শুনছি। ছোট জায়গার পূর্বে এট বসে, বড় জায়গার পূর্বে ইন বসে। ওকে, এবার আসেন হলো ইনটু,
ইনটু কখন বসে? বাইরে থেকে ভেতরে গতিশীল, বাইরে থেকে ভেতরে গতিশীল, দরজা দিয়ে কেউ ভেতরে ঢুকতেছে, তাহলে কি হবে? ওয়েন্ট ইনটু, ওয়েন্ট ইনটু। তবে এন্টারের পরে ইনটু হয় না, প্রবেশ করার অর্থে এন্টারের পরে ইনটু হয় না, ওয়েন্ট ইনটু, এটা হবে ইনটু। আর ভেতর থেকে বাইরে, কোন জায়গা থেকে বাইরে বের হওয়া, কোন জায়গা থেকে বাইরে বের হওয়া, এটাকে কি বলে? আউট অফ। যেমন আমরা উদাহরণ দেখছিলাম গতকালকে, একটা বাঘ জঙ্গলের মধ্য থেকে বের হয়ে এলো, জঙ্গলের মধ্য থেকে বের হয়ে এলো, গতিশীল অবস্থায় বের হয়ে এলো, তাই না? তাহলে এটা কি হবে? আউট অফ। ওকে, এবার দেখেন কোন একটা কিছুর চারদিকে বোঝাতে, কোন একটা কিছুর চারপাশে বোঝাতে, তা এটা কি হয়? অ্যারাউন্ড। কোন একটা কিছুর চারপাশে বোঝাতে কি ব্যবহার করা হয়? অ্যারাউন্ড ব্যবহার করা হয়। কোন একটা কিছু চারপাশে বোঝাতে কি ব্যবহার করা হয়? অ্যারাউন্ড। এই যে চতুর্দিকে, এই যে অ্যারাউন্ড, চতুর্দিকে, চতুর্দিকে অ্যারাউন্ড, কোন কিছুর চতুর্দিকে অ্যারাউন্ড। যেমন আমরা কাবার, না, যেমন আমরা কাবার চারপাশ দিয়ে কি করে? হাজিরা তাওয়াফ করে, তাই না? তাহলে কাবার চারপাশ দিয়ে বোঝাতে আমরা কি বলবো? অ্যারাউন্ড দ্য কাবা, অ্যারাউন্ড দ্য কাবা। ওকে, এরকম। আচ্ছা, এবার আসেন হলো, ও আচ্ছা, ইন অ্যাট এর ব্যাপারটা দেখাছিলাম, যেমন ফার্ম গেট হলো ছোট জায়গা, অ্যাট আর ঢাকা হলো তার ফার্ম গেটের চাইতে বড়, তাহলে কি হবে? ইন, এরকম আর কি। আচ্ছা, এবার আসেন হলো কোনো কিছুর উপরে তো আমরা দেখলাম, কোনো কিছুর নিচে যদি থাকে কোনো কিছু, তাহলে কি হবে? বলছে নিচে থাকলে আন্ডার বা বিনিথ হয়, আন্ডার বা বিনিথ, তবে সেটা নিচে স্থির অবস্থায় থাকে। আন্ডার বা বিনিথ নিচে কি থাকে? স্থির অবস্থায় থাকে। আর বিলো যদি বলে তাহলে নিচে চলমান অবস্থায় থাকে, চলমান অবস্থায় থাকে, অথবা তুলনামূলক নিচে বোঝায়। যেমন তার পজিশন আমার নিচে, তুলনামূলক নিচে, তাহলে কি হবে? বিলো মি, নট আন্ডার মি। আন্ডার মি মানে কি? একেবারে আমার পায়ের নিচে, তাহলে হয়ে যাবে তার পজিশন। ওকে, সো বাস্তব অর্থে নিচে স্থির থাকে, এটাকে আন্ডার। আর তুলনামূলক নিচে বোঝালে বিলো, অথবা নিচ দিয়ে গতিশীল। যেমন আমার টেবিলের নিচ দিয়ে একটা ইঁদুর চলে চলে গেল, তাহলে এটা কি হবে? গতিশীল অবস্থায় চলে গেল, তাহলে এটা কি হবে? বিলো। টেবিলের নিচে বোঝাতে বিলো মাই টেবল। ওকে, আচ্ছা, এই যে যেমন এখানে একটা বেড়া আছে, একটা জমির চারপাশ দিয়ে কি আছে? বেড়া আছে, এটা বোঝাতে কি ব্যবহার করে? অ্যারাউন্ড। অ্যারাউন্ড হলো চারপাশ দিয়ে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, এরপরে হলো কোনো কিছুর মধ্য দিয়ে চলে যাওয়া। এটা আমি ক্লাসে দেখাইছি, এই জন্য বেশি বারবার দেখাবো না। কোনো জায়গার মধ্য দিয়ে চলে যাওয়া, এটাকে কি বলে? থ্রু বলে। আর পুরো জায়গা জুড়ে বিস্তৃত থাকা, এটাকে কি বলে? অ্যাক্রস বলে। একেবারে পাশাপাশি থাকা, এটাকে বলে কি বলে? বিসাইড। বি থাকলে আমরা বলছিলাম কি হয়? বাই হয়, বাই প্লাস সাইড। ওকে, কোনো কিছুর উপরের দিকে আপওয়ার্ড, কোনো কিছুর নিচের দিকে ডাউনওয়ার্ড, কোনো কিছুর সামনের দিকে ফরওয়ার্ড, কোনো কিছুর পেছনের দিকে ব্যাকওয়ার্ড। আপনারা দেখবেন যে রিমোটে লেখা থাকে এফএফ, মানে ফাস্ট ফরওয়ার্ড। রিমোটে কি থাকে? এফএফ থাকে, তার মানে কি? ফাস্ট ফরওয়ার্ড, মানে কি দ্রুত সামনের দিকে যাই। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই তারপরে। তারপরে যানবাহনের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে। দেখেন, যানবাহন বোঝাতে বাস, ট্রেন, প্লেন, এয়ার, রোড, ওয়াটার, সবকিছুর জন্য কি হবে? বাই। যানবাহন বোঝাতে আপনি কিসে আসছেন? বাই বাস, বাই প্লেন, বাই ট্রেন, বাই রোড, বাই ওয়াটার। বাই ওয়াটার মানে নৌপথে, তো এগুলো কি হবে? বাই হবে। তবে ভেতরে দাঁড়ানো যায় না এমন যানবাহন বোঝাতে আমরা ইন ব্যবহার করি, যেমন কার আর হলো ট্রাক। ইন দা কার, অথবা ইন কার, ইন এ কার, ট্রাক, ইন এ ট্রাক। এখন আপনি বলতে পারেন, স্যার ট্রাকে তো দাঁড়ানো যায়, খোলা না যায় রে বাইরের জায়গাটা? বাইরের জায়গায় কি বসার জন্য? মালপত্র নেওয়ার জন্য। বসে কোথায়? সামনে ড্রাইভারের পাশে না, বা ড্রাইভার বসে না, সেখানে কি দাঁড়ানো যায়? যায় না। যে সকল গাড়িতে দাঁড়ানো যায় না, সে সকল গাড়ির জন্য আমরা কি বসাই? ইন বসাই। আর যে সকল গাড়িতে বা যানবাহনে বসে যেতে হয়, পাটাতনে বসে যেতে হয়, সারফেসে বসে যেতে হয়, সেটা হয় অন। যেমন অন বোট, অন শিপ, অন বোট, অন শিপ। আর পায়ে হাঁটা অর্থে কি হয়? অন ফুট। কিভাবে এসেছো? অন ফুট, পায়ে হেঁটে এসেছি। পায়ে হাঁটা বোঝাতে অন ফুট হয়। ওকে, এরপরে আমরা দেখি, তারপরে এখান থেকে তো কতগুলো দেখাইলাম, একটু দ্রুত আমি দেখাই দিচ্ছি। বিয়ন্ড মানে সীমানার বাইরে, এটা দেখাইলাম। উপর থেকে এসে পড়া, উপর থেকে কোনো কিছু এসে পড়া, এটা বোঝাতে কি হয়? অন টু, এটা গত ক্লাসে আমি দেখাইছি। আপ টু মানে কি? কোনো কিছু পর্যন্ত, কোনো লিমিট পর্যন্ত। বলে না, আমি আশা করছিলাম 90 পাবে, আমার আশানুরূপ হয় নাই, তার কি? আপ টু মাই এক্সপেকটেশন। এই যে ওর রেজাল্টটা খারাপ হয়েছে, ওর আশানুরূপ হয় না, তাহলে কি হবে? মাই রেজাল্ট ইজ নট আপ টু মাই এক্সপেকটেশন। কোন লিমিট পর্যন্ত বোঝাতে আপ টু হয়। আচ্ছা, এরপরে হলো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই জিনিসটা দেখেন। বলছে টুয়ার্ডস মানে কোন দিকে, ওই জায়গায় না, ওই দিকে যাওয়া। কোন জায়গায় না, ওই দিকে যাওয়া। যেমন ধরেন এখানে একটা দ্বীপ আছে, আমি জানি না স্পষ্ট দেখতে পারতেছেন কিনা। এখানে একটা, একটু বড় করি, দেখি বড় করা যায় কিনা। না, বড় করা যায় না। তো এখানে একটা কি আছে? দ্বীপ আছে।
এই দ্বীপের দিকে যাচ্ছে, দ্বীপে যাবে না তারা, বলে না চলো ওই দিক থেকে ঘুরে আসি, বলে লোকটা গেছে কোথায়, বলে হাসপাতালের দিকে গেছে, তার মানে হাসপাতালে যায় নাই, হাসপাতালের দিকে গেছে, কোনো কিছু দিকে বোঝাতে টুয়ার্ড ব্যবহার করা হয়। আর যদি ওই জায়গাটাতেই যায় তাহলে টু হয়, যদি ওই জায়গাটাতেই যায় তাহলে টু হয়। যেমন দ্বীপে যাচ্ছে না, দ্বীপের দিকে যাচ্ছে, তাহলে টুয়ার্ড। আর স্কুলে গেল, এই যে একটা স্কুল, স্কুলে গেল, তার মানে স্কুলেই গেছে, তাহলে কি হবে, ওয়েন্ট টু, ওয়েন্ট টু স্কুল। এরপরে দেখেন বিটুইন মানে হলো দুইয়ের মধ্যে, বিটুইন মানে কি দুইজনের মধ্যে, এমন মানে অনেকের মধ্যে, এগেনস্ট মানে কারো বিরুদ্ধে, নেয়ার মানে কাছে, ফার মানে দূরে, ইন ফ্রন্ট অফ সামনে, ইন ব্যাক অফ পেছনে, বাহাইন্ড পেছনে, অ্যাবাউট প্রায় বা কারো সম্পর্কে, প্রায় বোঝাতে ব্যবহার করা, প্রায় 2000, অ্যাবাউট 2000, বাট বা উইদাউট ছাড়া বা ব্যতীত অর্থ দেয়, এটা নিয়ে আমি আলোচনা করেছি। ওকে, এরপরে আমরা একটু দেখি তারপরে কি আছে। আচ্ছা, এরপরে সম্ভবত এটা লাস্ট ওয়ান। আচ্ছা, এরপরে বলা হচ্ছে হলো অ্যালং উইথ, অ্যালং বা উইথ, বা অ্যালং উইথ মানে সাথে নিয়ে বোঝায়, কি নিয়ে বোঝায়, সাথে নিয়ে। যেমন এ লিডার মেক্স এ মুভমেন্ট অ্যালং উইথ দ্য সাপোর্টার, কাউকে সাথে নিয়ে যাওয়া বোঝাতে কি বোঝায়, অ্যালং উইথ ব্যবহার করা হয়। আর ব্যক্তির আগে বাই বসে প্যাসিভ ভয়েসে, যেমন আমার দ্বারা এটা হয়েছে, বাই মি, তার দ্বারা এটা হয়েছে, বাই হিম। আচ্ছা, আর ম্যাটেরিয়াল বা বস্তু, ম্যাটেরিয়াল বা বস্তুর আগে অ্যাক্টিভ ভয়েসে কি হয়, উইথ, যেমন সে আমাকে লাঠি দিয়ে মেরেছে, উইথ স্টিক। তবে আবার কান ধরে টানা, এটা কি, বাই দা ইয়ার, কোন অঙ্গ প্রত্যঙ্গ ধরে টানা, এটা কি, বাই দা ইয়ার, বাই দা হেড, বাই দা লেগ, এরকম বোঝায় অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু ম্যাটেরিয়ালস হলে আমরা উইথ ব্যবহার করব। আর প্যাসিভ ভয়েসে তো বাই বসে পার্সনের সাথে। তো সম্ভবত এটা শেষ। হ্যাঁ, এই ছিল আমাদের আলোচনা। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ক্লাসটা একটু শেয়ার করবেন, এবং শেয়ার করার পাশাপাশি কমেন্টে একটু মেনশন করে দেবেন, এবং আপনারা অন্যদেরকে একটু জানাবেন আমাদের ক্লাসের কথা, সেফ একাডেমির কথা। আর অবশ্যই যদি আপনি কোর্সের থাকেন, কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমাদের ফার্স্ট টাইমের কোর্স আছে, প্রি অ্যাডমিশন, এবং সেকেন্ড টাইমের জন্য কোর্স আছে আমাদের। তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। একা একা বসে ক্লাস করতেছি, একটা হরর সাউন্ডের মতো লাগতেছে, ভয় লাগতেছে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। আফিফা, নওশিন, আমরা আছি সবাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।